আসলে এগুলো সবই সত্যি ছিল, আমি জানতাম সব সত্যি, কিন্তু তারপরও কোনো একটা জায়গা থেকে আমার বিশ্বাস ছিল হয়তো বা মিথ্যা, হয়তো বা আমি ওরা যখন কোনোদিন জিজ্ঞেস করবো হয়তো বলবে যে না আমি এগুলো বলি নাই বা আমার দ্বারা এগুলো হয় নাই, বাট ও সেটা অস্বীকারও করতে পারেনি, কারণ ওইগুলো বলছে, এগুলো করছে। আর এই বিষয়গুলো হচ্ছে আমি আরো বেশি নিতে পারি নাই, এই জন্য হচ্ছে আজকে আমি এতদিন ধরে কোনো ভিডিও টিডিও বানাই না। আমি ভিতর থেকে এত বেশি কষ্ট পেতেছি যে আসলে এত কিছু করার পর ওর মুখ থেকে এগুলো আমার নিয়ে বের হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এক আর দুই হচ্ছে আপনাদের কিছু সো কল কমেন্টস এর অ্যান্সার দেই, ঠিক আছে? তো প্রথমে কমেন্টস এর অ্যান্সার গুলো দেই, তারপর হচ্ছে গিয়ে আমি আমার দুঃখ শেয়ার করি। কমেন্ট গুলো হচ্ছে কি নিয়ে সেটা বলি। কমেন্ট গুলো হচ্ছে আপনারা বিগত দিনে দেখছেন আমার কাজিন ফুফাতো ভাই রাসেলের ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাই মিলে হচ্ছে আমাদের বাসায় বেড়াইতে আসছে। তো সেখানে আমরা অনেক আনন্দ করছি। আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, কারণ আনন্দ দেওয়ার চেষ্টা করছি এই জন্য ওর সাথে আমার পরিচয়, মানে পরিচয় বলতে পরিচয় তো জন্মসূত্রেই, মানে যতদিন ধরে একটা ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্ক আর কি, ঠিক ততদিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনোদিন ও আমার বাসায় বেড়াইতে আসে নাই। আসছে, অনেক আসছে, ঘুরে গেছে, হয়তো এদিক দিয়ে যাচ্ছিল দেখা করে গেছে, বা কাজের ছুটি হয়ে গেছে সেই সুবাদে এদিকে আসছে যে হাতে সময় আছে যাই, বা ডাক্তার দেখাইতে আসছে, বা কোনো প্রয়োজনে আসছে। এক এক সময় এক একটা প্রয়োজন ছিল, এক একটা এক এক মানে এক এক সময় এক এক কাজে আসছে। বাট এইবার জীবনের প্রথমবার ও আমার বাসায় বেড়াইতে আসছে। এই জন্য হচ্ছে আমি চাইছি ওর পরিবার, মানে যারাই আসছে আমার বাসায়, তাদেরকে যেন আমি ভালো একটা সময় উপহার দিতে পারি। তাদের যেন এইটা মনে না হয় যে ওরা, মানে ও আমার বাসায় আসাতে আমি অখুশি হয়েছি বা ওদেরকে আমি প্রায়োরিটি দেই নাই। যেটা অনেক সময় ওদের অভিযোগ থাকে, আপনারা দেখছেন যে রাসেলের মধ্যে কিন্তু অনেক অভিযোগ, অনেক মানুষকে নিয়ে অনেক অভিযোগ। তো আমি চাইছি আমাকে নিয়ে যেন অ্যাটলিস্ট ওর ভিতরে কোনো অভিযোগ না থাকে যে আমি ও আসাতে আমি রাগ হয়েছি বা ওর পরিবার নিয়ে আসাতে আমি সময় দিতে চাই নাই। অনেক ধরনের মানে অনেক ধরনের অনেক অবজেকশন থাকে কিন্তু মানুষের। আমি জাস্ট সেই জিনিসটা চাইছি যে ওদের মধ্যে যেন এই আপসেটনেসটা তৈরি না হয়, বা পরবর্তীতে যায় যেন কখনো ওর মুখ থেকে বা ও কাউকে বলছে এটা আমার শুনতে না হয় যে ওর বাসায় গেছি পরে ও এরকম করছে বা ওর ব্যবহারটা আমার ভালো লাগেনি। জাস্ট এই কারণে হচ্ছে ওদেরকে আমি এত সময় দিছি, প্লাস ওদের নিয়ে এত ঘোরাফেরা করছি, আনন্দ করছি, ওরাও করছে। আমার জায়গা থেকে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। তো সেইটা করতে যায় কি হয়েছে, আমি অনেক অনেক কটাক্ষের শিকার হয়েছি, অনেক ধরনের বাজে মন্তব্য আসছে, যেটা ওরা থাকতে আমি আসলে ওইভাবে বলি নাই। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, ওর সাথে আমার সম্পর্ক ঠিক কতদিন আগে থেকে আমার মানে ভালো সম্পর্ক শুরু হয় কতদিন আগে থেকে, আমার বিয়ের আগে। আমার বিয়ে হয়েছে 2013 সালে। তো তারও প্রায় 2008 সাল বা 7 সাল থেকে ওর সাথে আমার সম্পর্ক, ফ্রেন্ডশিপ আর কি। যখন থেকে ও আমাদের বাসার মধ্যে সবচেয়ে বেশি আমাকে প্রায়োরিটি দেয়, একদম ওই সময়টা থেকে এখনো পর্যন্ত সেটা চলছে। আর এই ব্যক্তিটাকে নিয়ে শুধু যে আপনাদের অবজেকশন এরকম না, কিন্তু এই রাসেলকে নিয়ে সবার অবজেকশন ছিল, সবার। আমার যখন 2013 সালে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার যে ফার্স্ট হাজবেন্ড ছিল ওরও অনেক বেশি প্রবলেম ছিল রাসেলকে নিয়ে, যে রাসেল কেন আমাকে এক্সট্রা প্রায়োরিটি দেয়, রাসেল কেন আমার সাথে ফোনে কথা বলে, রাসেল কেন আমাদের বাসায় বেশি আসে, ওর এই প্রবলেমগুলো ছিল। আর রাসেল বিয়ে করে হচ্ছে 2014 সালে মেবি, 2014 সালে বা এরকমই 14 সালেই বিয়ে করছে হয়তো বা। আমার 1 বছর পর হচ্ছে ও বিয়ে করছে। তো ওর ওয়াইফ, ও কিন্তু খুব ভালো করে বুঝে গেছে এতগুলা বছরে যে ওর সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা কি। যদি এমন হইতো যে
ওর সাথে আমার সাথে আসলেই কোনো পার্সোনাল রিলেশন আছে। ওর সংসারটাও এতদিন ধরে ও করতে পারতো না, আর আমি আমার সংসারে পুরো 9 বছর কাটাইছি। আমার যে প্রথম যে সংসারটা ছিল সেই সংসারে আমি 9টা বছর কাটাইছি। হ্যাঁ, সেটা হোক দূরত্ব। আমার 9 বছরের সংসারে প্রায় 7 বছরের মতো আমার হাজব্যান্ড বাহিরেই ছিল, আউট অফ কান্ট্রিতে ছিল। তো সেই জায়গা থেকে ঘুরায় ফিরায় 2 বছর, বিয়ের পরে 6 মাস না 7 মাস ছিল, তারপর বাইরে চলে গেছে, 5 বছর পরে আসছে, আবার 6 মাস ছিল, আবার চলে গেছে, আবার 1.5 বছর ছিল, আবার আসছে বাংলাদেশে, ঘুরায় ফিরে অ্যাভারেজে 2-2.5 বছরের মতন আমাদের সংসার হয়েছে। তো আমার যেটা হয়েছে, মানে অবজেকশন ছিল, বাট সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড এটা বুঝতে পারছে যে ওর সাথে যে সম্পর্কটা, এটা একটা অন্য টাইপের সম্পর্ক। এটার মধ্যে আসলে কখনো ভাই বোন ব্যাপারটা ছিল না, আবার প্রেমিক প্রেমিকা ব্যাপারও ছিল না, আবার বন্ধু যে টাইপের হয় সেটাও কিন্তু ছিল না। বন্ধুরা তো সবসময় তুই তুকারি, লাথি ঘুষা, এটা সেটা হয়, বাট ওর সাথে আমার ওগুলো কখনো হয় না। হ্যাঁ, যেটা হয়, ওর মনের খারাপ লাগাগুলো আমার সাথে শেয়ার করে। আমি যে কথাগুলো অন্য কাউকে বলতে না পারি সেটা ওকে বলি, বা ওর জায়গা থেকে আমাকে যতটুকু পারে ততটুকু সাজেশন দেয়, এই পর্যন্তই। আর এখনো পর্যন্ত কিন্তু এটা ওইভাবেই চলতেছে। এখনো পর্যন্ত ওর সাথে আমার, হ্যাঁ, যেটা হয় যে ধরেন ওদের বাড়িতে একটা যদি মিলাদও পড়ায়, ও আমাকে ফোন করে, কে আসবে নাকি, আসলে ভালো হবে, একটু আনন্দ করতে পারবো। মানে ও এবং মানে আমাদের পরিবারে মোটামুটি যারা আছে সবাই এটা ভাবে যে আমি যেখানে যাব সেখানকার আনন্দটা একটু হলেও বাড়ে, যতটুকু আনন্দ নর্মালি হয় তার থেকে একটু আনন্দটা বাড়ে। কারণ আমি হচ্ছে আনন্দে থাকতে পছন্দ করি, একজনকে আনন্দ দিতেও পছন্দ করি, ভালো সময় নিজে যেমন নিজেকে দিতে পছন্দ করি, আরেকজন মানুষকেও ভালো সময় উপহার দিতে পছন্দ করি। এটা আমার একটা নেচার বলতে পারেন। এইটাই জাস্ট আপনাদেরকে বোঝানোর ছিল। আপনারা যে প্লিজ, আপনাদেরকে আমি অনেক অনেক রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ওর আর আমার সম্পর্কটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি এতদিন পরে এসে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ গত 3 দিন আগেও আমি যে ভিডিওটা ছাড়ছিলাম সেই ভিডিওর মধ্যেও ওকে নিয়ে কথা, আমরা কেন 2 বধূ এক স্বামী হয়ে যাই না, কি জানো, রাসেল কেন আমাকে বিয়ে করে ফেলে না, রাসেলের যেহেতু এত মানে ওর বউকে ভালোই লাগে না, ওর যেহেতু আমাকেই এত ভালো লাগে, তাহলে ও কেন আমাকে বিয়ে করে ফেলে না। এটা আপনাদের ভুল ধারণা। রাসেল ওর বউকে যে পরিমাণ ভালোবাসে, এরকম ভালোবাসা আমি অনেকের মধ্যেই দেখি নাই, ঠিক আছে? ভালোবাসাটা অনেক গভীর ওদের মধ্যে, ওদের ভালোবাসাটা চোখে দেখা যায় না, বাট কতটা গভীর সেটা আমি ফিল করি। কারণ এর মধ্যে এমন একটা ইনসিডেন্ট ঘটছিল যেটাতে প্রকাশ পাইছে, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে ওর ওয়াইফকে কতটা ভালোবাসে। তো সেই জন্য হচ্ছে ওর আর আমার সম্পর্ক নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আমরা যতটুকু করছি ততটুকু শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য, এতটুকুই, আর কিছু না। এর মধ্যে নেগেটিভ কিছু ছিল না। আর যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো কিন্তু ওর আর আমার পার্সোনাল যে ভিডিওগুলো, যেমন একটা ভিডিওর মধ্যে ওর আমি কথা বলতেছিলাম, মজা করতেছিলাম, ওই ক্যামেরাম্যানটা কিন্তু ওর বউ ছিল, ঠিক আছে? ক্যামেরাটা ওর বউ ধরেছিল। আরেকটা ভিডিওর মধ্যে দেখছেন আমরা দুজনেই একসাথে ওর হাত ধরে ঘুরতেছি। এটার মানে এটা না যে ও আমাদের দুজনকে বিয়ে করতে চায় বা আমাদের দুজনকে নিয়ে ভালো থাকতে চায়। আমাদের আবার ওর ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে অটোমেটিক্যালি, যেহেতু ওর সাথে ভালো সম্পর্ক, ওর সাথে কথোপকথন হয়। তা আমি যদি একজন মানুষের সাথে কথা শেয়ার করি, আমার নিজের কথা শেয়ার করি, মানুষটা কিন্তু অবশ্যই তার ওয়াইফের সাথে শেয়ার করে। তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে ওর ওয়াইফের সাথে আমার সাথে একটা গুড রিলেশন হয়ে গেছে। আর ওর ওয়াইফ, আমি জানি না ওর ভিতরে কি চলে, বাট আমি আজ পর্যন্ত কখনো ওর মুখ থেকে শুনি নাই আমার সম্পর্কে একটা বাজে কথা, এক। আর দ্বিতীয়ত আমার অগোচরে অন্য আরেকজনের কাছে আমাকে নিয়ে কোনো কথা বলছে আমি সেটাও শুনি নাই। এমন অনেক মানুষ আছে, আমার একদম আপন রক্তের কাজিন, মানে আপন চাচাতো বোন, সেও আমাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে ভালো থাকার জন্য আমাকে নিয়ে অনেক কথা বলছে, যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আর যেগুলো বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়বো। এমন একজন বোন আমার, তার সাথে আমি
এক প্লেটে খাইছি, এক বালিশে ঘুমাইছি, একসাথে ঘুরছি, একসাথে বড় হয়েছি। এমনও সময় গেছে আমার ওই বোনকে আমি এইভাবে বুঝাইছি, আমি তখন পড়াশোনা করতাম, ও আমাদের বাসায় থাকার জন্য আসছে। ওদের একটা ফ্যামিলি ক্রাইসিস ছিল যার জন্য আমার বাসায় থাকতে আসছে। তখন আমি ওকে বলছিলাম যে বোন স্কুলে ভর্তি হয়ে যা। তখন ও হচ্ছে স্কুলে ভর্তি হতে চায় না। আমি ওকে এইভাবে বুঝাইছি যে দেখ, আমার আব্বা তোর আপন, কারণ আমার আব্বা হচ্ছে তোর রক্তের। আমার মা কিন্তু তোর আপন না, আমার মা তোর রক্তের না, এটা আমার মা, সে আমার ভালো চাইবে, তোর ভালো চাইবে না। সেজন্য আমি তোকে বলবো যে তুই তুই স্কুলে ভর্তি হ, তুই আর আমি একসাথে স্কুলে যাব, একসাথে পড়াশোনা করব। আমি তখন কিন্তু খুব ছোট, আমি যে অনেক বুঝি তখন, আহামরি অনেক কিছু এরকম না, কিন্তু ওর প্রতি আমার একটা আলাদা ভালো লাগা ছিল, একটা আলাদা ভালোবাসা ছিল। আমার তো নিজের কোনো বোন নাই। ও ও যখন আমাদের বাসায় চলে আসছে, মানে ওকে তো আমরা পার্মানেন্টলি নিয়ে আসছিলাম, যে ওর ওর জীবন, ওর বিয়ে, ওর সবকিছু আমাদের বাড়ি থেকে হবে, আমরাই সবকিছু, ওর ভরণ পোষণ সবকিছু আমরাই করব, এরকম একটা ব্যাপার নিয়ে হচ্ছে ওরে নিয়ে আসছিলাম। তো তখন ওরে আমি এইভাবে অফার করছিলাম। তো ওর ওর হচ্ছে পড়াশোনাটা ওইভাবে মাথায় ঢুকতো না। ও নিজে হচ্ছে বলছে, নিজের মুখের কথা, ও বলছে যে না আপা আমি পড়াশোনা করতে চাই না, আমার ছোট, বেশি ছোট না, আমার হয়তো 10 মাস বা 1 বছরের ছোট হবে, বেশি ছোট না। তাছাড়া তখন আমি হচ্ছে ক্লাস 7 না 8-এ পড়তাম, তখন আমি 8-এ পড়তাম। আর ও হলো তখন কেবল আমাদের বাসায় আসছে। তো ও হলো চায় নাই যে পড়াশোনা করবে, কারণ ওর ওই সময় ভর্তি হইলে 1-2 এ ভর্তি হইতে হবে, আর লজ্জা পাবে, সব জায়গা থেকে মিলাইয়া হচ্ছে ও ভর্তি হইতে চায় নাই। তো সেই বোন, মানে যাকে আমি আমার জামা কাপড় পরাইয়া বড় করছি, আমাদের কৈশোরটা একসাথে কাটছে, আমার ভালো মন্দ সবকিছু একসাথে কাটছে, সেই বোনের মুখেও আমার অনেক ধরনের অনেক বদনাম আমি শুনছি। যদিও সেটাও আমার ফেস টু ফেস কখনো আমাকে বলা নাই, কিন্তু আমি অন্য মানুষের কাছ থেকে শুনছি যে ও আমার নামে এই কথাটা বলছে। তখন আমি অনেক কষ্ট পাইছি, মানে এত কষ্ট পাইছি আমি সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তখন আমি ভাবতাম যে আসলে ওর ভিতরে আমার নিয়ে এত খারাপ লাগা, ও আমাকে নিয়ে এত জেলাস ফিল করে, এটা আমি কখনো ভাবতে পারি নাই যে আসলে ও আমাকে আজও পর্যন্ত, মানে এই স্টিল আজকের দিন পর্যন্ত আমি কখনো আমার ওই বোনকে নিয়ে কারো কাছে ওর ভালো কথা ছাড়া কোনোদিন একটা খারাপ কথা বলি নাই। কেউ বলতে পারবে না যে আমার এই বোন সম্পর্কে আমি ওর কাছে এই কথাটা বলছি বা এই নালিশটা করছি। শুধু একটা কথা বলছিলাম, ওরই হাজবেন্ডের কাছে বলছি যে দেখ, তোর বউ নাকি আমাকে নিয়ে এই কথাটা রাসেলের কাছে বলছে, এটা আসলে তোর কি মনে হয়, আমি কি আসলেই এটা, আমার কি, আমি আমার চারিত্রিক বৈশিষ্ট্য কি আসলে এরকম? তো তখন ও বলছে যে দেখ বোন, আমি এরকম কিছু কখনো কোনোদিন দেখি নাই, এখন ও কোন জায়গা থেকে বলছে তুই ওরা সরাসরি জিজ্ঞেস কর। তো গত 3-4 দিন আগে ওর সাথে আমার কথা হয়েছে, তখন আমি ওরা বলছিও যে তুই রাসেলের কাছে, যে যার কাছে কিনা তুই যদি এটাও কস যে আমি এই বিশ্বের সব থেকে খারাপ মহিলা, ও এক কান্দে শুনবে আর এক কান্দে বের করে দেবে, বিকজ অফ ও জানে আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমার মানসিকতা কিরকম, আমি একজন মানুষকে যখন ভালোবাসি তখন তার ঠিক কতটা দিয়ে ভালোবাসি, আর যখন একজন মানুষ, মানে আর একজন মানুষের কাছ থেকে সরে চলে আসলাম, তার মানে তার অনেক কাহিনী নিয়ে বসে পড়লাম, আমি ওই টাইপের মানুষ না, তুই ওই মানুষটার কাছে আমার এই বদনামটা করছিস। এটা আমি ডিরেক্টলি ওই দিন ওরে বলছি, কিন্তু গত 10 বছর 11 বছরের মধ্যে কখনো আমি এটা বলি নাই। শুধুমাত্র আমার নিজের ভিতরে রাখছি, আমার আমার কষ্টগুলো আমার ভিতরে আমি পুষে রাখছি, যে ও কিভাবে পারলো আমার সম্পর্কে এই কথাগুলো, কিভাবে পারলো অন্য একজন মানুষের কাছে বলতে। কই আমি তো পারলাম না। ও আমার সম্পর্কে জানে, আমি কি ওর সম্পর্কে কিছুই জানি না? আমি না হয় খারাপ, ঠিক আছে, সেজন্য আমার খারাপ কথাটা বলছে। ও কি একদম দুধের ধোয়া তুলসী পাতা? ওর 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 খাতা, মানে ওর জীবন বৈচিত্র্যে কেমন কিছু নাই যেটা বললে ওর সাংসারিক জীবনে বা ওর পার্সোনাল জীবনে কোনো এফেক্ট পড়বে না? সেরকম তো না। অনেক কথা আছে যেগুলো আমি কখনো কোনোদিন কাউকে বলি নাই, আজও পর্যন্ত বলি নাই। তো এরকম
পরশুদিন বলছি এই বিষয়গুলো নিয়ে অনেক ডিপ্রেশনে আছি, অনেক অনেক টেনশনে আছি, অনেক ফ্যামিলিগত সব বিষয় তো আসলে শেয়ার করা যায় না, সব বিষয় আমি শেয়ার করতে চাইও না, সব বিষয় শেয়ার করতে পারিও না। তো আর এই বিষয়গুলো না কথা বলতে আমার অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি চলে আসে, সিরিয়াসলি। মানে আমি আসলে নিজেরা তখন ধৈর্য রাখতেই পারি না, এটা আমার অনেক বড় একটা সমস্যা। সে কে আর ওর জন্য ওদের জন্য আমার লাইফ, আমার মনে হয় না আমি এমন কিছু নাই যেটা করি নাই। সত্যি কথা, আমি আমার অস্তিত্বের বাইরে যাওয়া পর্যন্ত আমার ওই বোনের জন্য অনেক কিছু করছি, অনেক কিছু করছি। সেটার ও একদম এক নিমিষে ভুইলা যাইয়া আমার সম্পর্কে বাজে কথা বলছে মানুষের কাছে। এটা আপনারা যারা ছিলেন তারা না, সাবিনা, মিম, তিশাপা, এরা কেউ না, আমি এদের কথা বলতেছি না। ওরা সবসময় আমার থেকে দূরত্বেই ছিল। আমার একদম কাছে যে ছিল আমি তার কথা বলতেছি, যার সাথে আমি এক বালিশে ঘুমাইছি অনেকগুলা বছর, এক প্লেটে খাইছি। ওরে সাজাই না দিলেও কখনো সাজতে পারতো না, ওরে আমার জামা কাপড় না দিলেও পরতে পারতো না, ওরে খাওয়াই না দিলেও তেমন একটা খাইতো না। সব কিছু করছি নিজের হাতে। সেই মানুষটার মুখে যেন আমাকে নিয়ে কথা শুনছি, আমি অনেক কষ্ট পাইছি। আর এই বিষয়টাই না আমি এতদিন ধরে আমার ভিতরে থাইকা থাইকা, আর তার থেকে বেশি কষ্ট লাগছে যে 3-4 দিন আগে যে আমি ওর এই কথাগুলো বলছি না, বলার পর মনে হয়েছে কি আমার উপরে আরো বেশি চাপ পড়ছে। মানে এতদিন যে আমি বলি নাই, কিছু করি নাই, সেটা নিয়ে আমার বিন্দু পরিমাণ খারাপ লাগা ছিল না। যে আচ্ছা ঠিক আছে, ও বলছে, আমি তো আমার লাইফে আছি, আমার তো কোনো কিছু নষ্ট হয়ে যায় নাই, ওর জন্য তো আমার কোনো ক্ষতি হয় নাই, বা মানে একভাবে ছিলাম। কিন্তু যখন থেকে আমি ওরা বলে দিছি যে তুই আমার নিয়ে এগুলো এই জায়গায় রটাইছিস, এগুলো করছিস, এইটা করে তোর কি লাভ হয়েছে, কি হয়েছে, তুই তোর শ্বশুর বাড়িতে হয়তো একটু বড় জায়গা পাইছিস, যে আপনাদের রিলেটিভ এরকম, আমি এরকম, ওর কাছে থাইকে আমি এত ভালো হয়েছি, এই সেই। সেটাও কেন হয়েছে আমি আপনাদেরকে বলি, যে ও তো আসলে আমার কাছাকাছি রিলেটিভের মধ্যে বিয়ে হয়েছে। ওর শ্বশুর বাড়িতে আমাকে দিয়ে কম্পেয়ার করা হইতো যে শারমিন তো এত ভালো, তাহলে তুমি ওর সাথে থাইকা কেন এরকম, শারমিন এত কাজ পারে, তুমি ওর সাথে থাইকা কেন এটা পারো না। এই কথাগুলো যখন ওরে বলা হইতো, ও জাস্ট আমাকে ছোট করার জন্য, নিজেকে জাহির করার জন্য, নিজে বড় হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আমারও ছোট করছে। আমার কথা হইলো, তোর শ্বশুর বাড়ি, তুই ভালো থাকার জন্য তোর মতন করে পরিশ্রম কর, সেটার জন্য তো তোর আমাকে ছোট করার প্রয়োজন নাই। ঠিক আছে, ছোট করছে, আমি সেই জন্য শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দিছি। তখন থেকে আমার যাইতে ইচ্ছে করতো না, আমি যাইতাম না। যেখানে আমি ওরা এত ভালোবাসতাম, আমার মনে হইতো যে একটা সময় আমি তোর নিয়ে ওরা ছাড়া নিঃশ্বাসও নিতে পারবো না, আমি ওরা এত ভালোবাসতাম। আমার মা যদি ওর বিষয় নিয়ে কোনো কথা বলতো, আমার ফ্যামিলির এমন কোনো মানুষ নাই যেটা এটা নিয়ে প্রোটেক্ট করতো না। আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমি সবাই ওর এই বিষয়টা নিয়ে প্রোটেক্ট করতাম, যে মা তুমি কেন ওরা নিয়ে এইভাবে কথা বলো, এইভাবে কথা বলবা না, ও কষ্ট পায়। ওরা আমরা আনছি আমাদের বাসায়, ওর ফ্যামিলির ক্রাইসিস ছিল দেখে আনছি। যদি ও না আসতো তাহলে ওর লাইফটা অন্যরকম হইতে পারতো। ভালোর জন্য আনছি, তখন তুমি যদি এগুলো করো কষ্ট পাবে। তাহলে এত কিছু আমরা করার পরে বিনিময়ে ফল পাইছি কি, আমাকে নিয়েও বাজে কথা বলছে মানুষের কাছে, আমার এই আত্মীয় স্বজনের কাছে। তারপর যখন আমি এগুলো শুনছি, তারপর আমি কখনো ওরা প্রশ্ন করি নাই যে তুই বোন এই কথাগুলো কেন বলছিস, কারণ আমার ভিতরে অনেক অভিমান ছিল। বাট এই অভিমান গুলো যখন আমি প্রকাশ করছি, তখন যে আমার উপর একটা এফেক্ট পড়ছে, যে আমি আজকে এতদিন পরেই ওর এই কথাগুলো জিজ্ঞেস করলাম, আরো আমার কোনো অ্যান্সার দিতে পারে নাই। সত্যি কথা, একটা প্রশ্নেরও অ্যান্সার দিতে পারে নাই যে ও আমার সাথে এগুলো কেন করছে। ও জাস্ট চুপচাপ শুনছে, জাস্ট একটা কথা বলছে যে আমি রাসেলের কাছে বিষয়টা এইভাবে বলি নাই, বিষয়টা অন্যভাবে হয়েছে। ঘুরাই ফিরে ওইটাই, মানে যেটা বলছে সেটার মিনিং ওইটাই দাঁড়াইছে, যেটাই হয়েছে। মানে আমার কাছে খারাপ লাগছে যে আজকে আমি এতদিন পরে ওর কাছে এই জিজ্ঞেস করলাম। যদি তার মধ্যে বিন্দু পরিমাণ ভুল থাকতো আমাকে অবশ্যই রিপিট অ্যান্সার দিতে পারতো, আমাকে রিপিট অ্যান্সার গুলো দিতে পারে নাই, দেখে আমার মনে হয়েছে যে আসলে এগুলো সবই সত্যি ছিল। আমি জানতাম সব সত্যি, কিন্তু তারপরও কোনো একটা জায়গা থেকে আমার বিশ্বাস ছিল হয়তো বা মিথ্যা, হয়তো বা আমি ওরা যখন কোনোদিন জিজ্ঞেস করবো হয়তো বলবে যে না আমি এগুলো বলি নাই, বা আমার দ্বারা এগুলো হয় নাই, বাট ও সেটা অস্বীকারও করতে পারে নাই, কারণ ওইগুলো বলছে, এগুলো করছে। আর এই বিষয়গুলো হচ্ছে আমি আরো বেশি নিতে পারি নাই। এই জন্য হচ্ছে আজকে আমি এতদিন ধরে কোনো ভিডিও টিডিও বানাই না। আমি ভিতর থেকে এত বেশি কষ্ট পেতেছি,
যে আসলে এত কিছু করার পর ওর মুখ থেকে এগুলো আমার নিয়ে বের হয়েছে। গেল এই একটা বিষয়। তারপর হচ্ছে আমার, আমি এখন আর কি বলবো, আমি তো মনে হয় না আমার আর এখন আর কোনো কথা বলতে পারবো। যেটাই হয়েছে আসলে নিজেদের পার্সোনাল কথা বলা মানে ভালো লাগে যখন মানে হালকা হয়। আমি সত্যি কথা এতদিন ধরে এত ডিপ্রেশনে আছি, আমি কেন জানি এই বিষয়গুলো ভুলতেই পারতেছি না যে আমি ওর এতগুলো কথা বলছি, কারো একটা কথা অস্বীকার করতে পারে নাই। আমার এখন অনেক কান্না আসতেছে। যাই হোক, আমি এখন আর কথা বলতে পারবো না। সবাই ভালো থাকেন। আমার আমার আরো পার্সোনাল সমস্যা আছে, আমার এই বিষয়টা আরো, আমি আপনাদের সাথে আবার পরে কথা